নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 2 এর যে ভূগোলের কোশ্চেনগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। আগের একটি পার্টে আমরা 1-এর দাগ ও 6-এর দাগের কিছু কোশ্চেন সমাধান করেছিলাম। আজ আমরা তিনের এ থেকে প্রশ্নগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, এই 3-এর এ থেকে প্রশ্নগুলি সমাধান করার আগে আগের দুটি প্রশ্নের সমাধান আমাদের বাকি আছে, সেগুলির সমাধান করে দেবো। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি পৃথিবীর কোনো জায়গার সঠিক অবস্থান জানার আধুনিক ব্যবস্থা হলো জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটি হবে। পরে যে প্রশ্নটি বাকি ছিল দেখো এখানে কি বলা হয়েছিল যে মাইকোসিস রোগের জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো ছত্রাক। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে কি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ মিলিবার। এখান থেকে যেটি হবে সেটি হচ্ছে, তো দেখো প্রশ্নে বলা হয়েছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ মিলিবার। এখানে হবে 1013.25 মিলিবার, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ হলো 1013.25 মিলিবার। পরে যে প্রশ্নটি আছে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, ইউরোপের ড্যাশ দেশে পোল্ডার ভূমি অবস্থান দেখা যায়। এখানে যে অ্যান্সারটি হবে সেটি হলো নেদারল্যান্ডে। নেদারল্যান্ডে পোল্ডার ভূমি দেখা যায়। তো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফ্রান্সের ড্যাশ হলো একটি স্তূপ পর্বত। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো ফ্রান্সের ভোজ। ভোজ হলো একটি স্তূপ পর্বত। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে ড্যাশ বলে। পৃথিবীর কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে বলা হয় কক্ষতল। কক্ষতল বলা হয়। পরে যেটি আছে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দ্রাঘিমা রেখাগুলি পরস্পর ড্যাশ নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। সমান্তরাল নয়, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা দেখো এর সাথে আমরা 5-এর দাগের যে প্রশ্নগুলি আছে আমরা সেইগুলিকে সমাধান করে দেবো। তো 5-এর 1-এ কী বলা আছে দেখো, বলা আছে লন্ডন অববাহিকা অত্যন্ত ঘন বসতিপূর্ণ কেন। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, লন্ডন একটি ঘন বসতিপূর্ণ শহর, ব্যাখ্যা করো। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন অত্যন্ত ঘন বসতিপূর্ণ হওয়ার কারণ হলো 1. লন্ডন একটি অবনত প্রায় সমতল ভূমি হওয়ায় এখানে বসতি নির্মাণের উপযুক্ত পরিবেশ যথেষ্ট রয়েছে। 2. লন্ডনের টেমস ও কেনেট নদী অববাহিকা অত্যন্ত উর্বর পলি সমৃদ্ধ হওয়ায় এখানে উর্বর মৃত্তিকাকে কেন্দ্র করে প্রচুর খাদ্যশস্য ও সবজি উৎপাদিত হয়, ফলে খাদ্য সংস্থানের কারণে অঞ্চলটি ঘনবসতিপূর্ণ। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, শহরটি নদীপথ, রেলপথ ও সড়ক পথের দ্বারা দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে উন্নত পরিবহন ব্যবস্থা দ্বারা সংযুক্ত। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে লন্ডন লৌহ ইস্পাত শিল্প ও বিমানপথ শিল্প, মুদ্রণ শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্পের পীঠস্থান হওয়ায় কর্মসংস্থানের সুবাদে এখানে প্রচুর মানুষ এসে বসবাস করে। সর্বোপরি লন্ডন একটি পুনঃরপ্তানি বন্দর হওয়ায় বাণিজ্যিক স্বার্থে দেশে বিদেশে বহু মানুষ এখানে ভিড় করে লন্ডনকে ঘন বসতিপূর্ণ শহরে পরিণত করেছে। তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান পর্যন্ত লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তারা 350 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, পৃথিবীর সব জায়গায় বায়ুচাপের পরিমাণ সমান নয়, ব্যাখ্যা করো।
তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান নয় কেন। তো দেখো এইখানটা যেহেতু আমাদের 3 নম্বরের প্রশ্ন, এটি তোমরা 3 থেকে 4টি পয়েন্ট দিয়ে অ্যান্সারটা লিখে দেবে, বা এইগুলোকে একটু ছোট ছোট করে লিখবে, তাহলেই হবে। তো দেখো কি বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে নানা কারণে বায়ুচাপের তারতম্য হয়। সেই কারণগুলি হলো বায়ুতে উষ্ণতার তারতম্য, বায়ু উত্তপ্ত হলে প্রসারিত ও হালকা হয়, ফলে ওপরে উঠে যায়, অর্থাৎ বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। অপরপক্ষে শীতল বায়ু সংকুচিত হয়ে ভারী হয়, এই জন্য বায়ুর উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প সাধারণ বায়ু অপেক্ষা হালকা বলে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বায়ুর চাপ কমে, এই কারণে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। পরে যে 3 নম্বর পয়েন্টে আছে দেখো, ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুমণ্ডলের শতকরা প্রায় 90% উপাদানই যেহেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়। কিন্তু ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায় ততই বায়ুর ঘনত্ব কমে, চাপ কমে যায়। উদাহরণস্বরূপ প্রতি 274 মিটার উচ্চতায় 34 মিলিবার বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর আবর্তন গতির জন্য কোরিওলিস বলে এর সৃষ্টি হয়। কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ু ছিটকে বাইরের দিকে চলে যেতে চায় এবং সেই কারণে বায়ুর চাপে তারতম্য হয়। উদাহরণস্বরূপ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ বেশি বলে এখানে যেমন নিম্নচাপ পরিলক্ষিত হয়, তেমনি উভয় মেরু অঞ্চলে আবর্তন বেগ কম হওয়ায় বায়ুর উচ্চচাপ পরিলক্ষিত হয়। বায়ুমণ্ডলের ঘনত্ব ও গভীরতা, পৃথিবী পৃষ্ঠে যে স্থানে বায়ুমণ্ডলের ঘনত্ব বা গভীরতা বেশি সেখানে বায়ুচাপ অপেক্ষাকৃত বেশি, অপরদিকে কম ঘনত্ব ও গভীরতাযুক্ত স্থানে বায়ুর চাপ কম হয়। সমুদ্র ও স্থলভাগের বিন্যাস, পৃথিবী পৃষ্ঠের জলভাগ ও স্থলভাগের বিন্যাস বা বন্টনের ওপর বায়ুচাপ অনেকটা নির্ভর করে। সমুদ্রের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ু সাধারণত আর্দ্র, হালকা এবং আর্দ্র বায়ুর চাপ কম থাকে। অন্যদিকে স্থলভাগের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তা শুষ্ক ভারী হয়, ফলে তার চাপও অধিক হয়। অভিকর্ষজ টান, অভিকর্ষজ টানের প্রভাবে চাপের তারতম্য ঘটে। পৃথিবীর যে স্থান কেন্দ্রের যত নিকটবর্তী সেই স্থানে অভিকর্ষজ টানের প্রভাব তত বেশি। পৃথিবীর অভিগত গোলকাকৃতির হওয়ায় মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি, নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্ত করবে। 3 নাম্বার আছে, সেই জন্য তোমরা 4টি পয়েন্ট এখান থেকে ছোটো ছোটো 4টি পয়েন্ট দিয়ে দেবে, তাহলেই হবে, বা এই পয়েন্টগুলোকে ছোটো ছোটো করে লিখবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িক আছে তারা তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি রায়মার্টিন সহায়িকার 71 নম্বর পৃষ্ঠায় গিয়ে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে মাটি দূষণে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। প্রশ্নে কি বলা হয়েছে, মাটি দূষণে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে, প্লাস্টিক দ্রব্য মাটি দূষণ ঘটায় ব্যাখ্যা করো। তো দেখো এখানে অ্যান্সারে কি বলা আছে, প্লাস্টিক একটি নন বায়োডিগ্রেডেবল বা জৈব অবিশ্লেষ্য উপাদান যা হাজার হাজার বছর ধরে মাটিতে পড়ে থাকলেও মাটির সঙ্গে মিশতে পারে না। দৈনন্দিন জীবনে এই প্লাস্টিকের ব্যবহার সবচেয়ে বেশি পরিমাণে করা হয়। যে কোনো বাজার হাটে যাবতীয় উপাদানগুলি প্লাস্টিকের প্যাকেটেই মূলত দেয়া হয়। পাশাপাশি মোড়কের কাজেও প্লাস্টিকের একটা বড় অংশ ব্যবহার করা হয়। মানুষ প্রতিনিয়ত তার দৈনন্দিন নানান কাজের মাধ্যমে এই প্লাস্টিকের উপাদানগুলি বাড়িতে নিয়ে যায় এবং ব্যবহার হয়ে যাওয়ার পর সেগুলিকে মাটিতে নিক্ষেপ করে ফেলে। মাটির উপরিস্তর প্লাস্টিকের একটি হালকা আচ্ছাদন ঢেকে যায়,
2 মাটির উপরিস্তরে প্লাস্টিকে ঢেকে গেলে মাটিতে জল ও বাতাস চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি করে। 3 প্লাস্টিকের রাসায়নিক উপাদানগুলি মাটির সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে মাটির গুণগত মান নষ্ট করে। প্লাস্টিকের আচ্ছাদনে মাটিতে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক প্রবেশ করতে বাধা দেয়। 5 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে, জল নিকাশি ব্যবস্থাকে অকেজো করে দেয়। 6 জলাভূমিগুলি বন্ধ ও পূর্ণ জলাভূমিগুলি বদ্ধ ও পূর্ণ হয়ে যায়। 7 কিছু উপকারী অণুজীব বা জীব মারা যায়, ফলস্বরূপ মাটি ক্রমাগত দূষিত ও অনুর্বর হয়ে যায়। একই সঙ্গে মাটিতে যে কোনো চাষের পক্ষে অনুপযুক্ত হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এই পর্যন্তই করবে। যাদের কাছে রায়মার্টিন সহায়িকা আছে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি রায়মার্টিন সহায়িকার 135 নম্বর পৃষ্ঠায় গিয়ে পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে পার্থক্য লেখো আই ও ভি আকৃতির উপত্যকা। তো দেখো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো বন্ধুরা দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। এই প্রশ্নটাই আসতে পারে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। যদি গিরিখাত বা ক্যানিয়ন না দেয় তখন আই ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য বললে এই প্রশ্নে এই অ্যান্সারটি হবে। এখানে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে কি উৎপত্তিগত পার্থক্য কি পাবো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে। গিরিখাত বলতে আই আকৃতির উপত্যকা আর হচ্ছে ক্যানিয়ন বলতে ভি আকৃতির উপত্যকা। তো গিরিখাত বলতে আমাদের ভি আকৃতির উপত্যকাকে বলা হচ্ছে, আর ক্যানিয়ন বলতে আই আকৃতির উপত্যকাকে বলা হচ্ছে। তো দেখো উৎসগত দিক থেকে কী বলা হচ্ছে, উৎপত্তিগত দিক থেকে নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। আর ক্যানিয়ন কি, বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে ক্যানিয়নের সৃষ্টি হয়। আকৃতি, গিরিখাত ভি আকৃতির খুব গভীর ও সংকীর্ণ, ক্যানিয়ন আই আকৃতির অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ হয়। ক্ষয়কাজ গিরিখাতের ক্ষেত্রে নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। ক্যানিয়নের ক্ষেত্রে বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় খুব বেশি হয় ও পার্শ্বক্ষয় প্রায় হয় না। ভূমির ঢাল পার্শ্বদেশের ঢাল কম খাড়া হয়, আর ক্যানিয়নের ক্ষেত্রে পার্শ্বদেশের ঢাল খুব খাড়া হয়। নদীখাত অপেক্ষাকৃত কম সংকীর্ণ হয়, নদীখাত সুগভীর ও খুবই সংকীর্ণ হয়। উপনদীর সংখ্যা, গিরিখাতে দুপাশ থেকে কিছু উপনদী এসে মেশে, আর ক্যানিয়নের ক্ষেত্রে যেহেতু এটি শুষ্ক অঞ্চলে দেখা যায় তাই এখানে উপনদী এসে মেশে না। উদাহরণ, গিরিখাতের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত, আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে এর উদাহরণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা বাকি কোশ্চেনের অ্যান্সারগুলির সমাধান করে দেব। চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও।